সংসদে জনগণের ভোটে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ নির্বাচিত সরকারের 6 মাস যেতে না যেতেই পূর্ববর্তী সরকারগুলোর যে একই চরিত্রের পুনরাবৃত্তি আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, সেটা আমাদের মনে আশঙ্কা তৈরি করে যে এনসিপি যদি তাদের বাংলাদেশ পুনর্গঠনের, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার রাজনীতিতে স্থায়ী না হতে পারে এবং এই ভিত্তিটা তৈরি না করতে পারে, তাহলে হয়তো বর্তমান রাজনৈতিক দলের যে চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, আগামীতে এর চেয়ে বেশি ফ্যাসিবাদী আচরণের প্রকাশ আমরা দেখতে পাওয়ার একটা সম্ভাবনা দেখছি। সেই জায়গা থেকে আমরা প্রথম এবং প্রধান লক্ষ্য হিসেবে নির্বাচনের পরে যে বিষয়টিকে নিয়েছি, এনসিপির সাংগঠনিক ভিত্তি তৈরি করা। আমাদের এই 2026 সালে ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশের 5000 যে ইউনিয়ন রয়েছে, 5000 ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং 2027 সালের জুন মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকতে হবে এবং এনসিপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর আহ্বায়ক কমিটি থাকতে হবে। আমরা ইতিমধ্যে 100টি উপজেলা এবং পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আরও 100টি উপজেলায় এবং পৌরসভায় আমরা প্রার্থী ঘোষণা করব। কিন্তু আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে যতটুকু জেনেছি যে ডিসেম্বর জানুয়ারিতে ইউনিয়ন নির্বাচনের মধ্য দিয়ে আমাদের স্থানীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে। সেই লক্ষ্যে এবছরের নভেম্বরের মধ্যে বাংলাদেশের 5000 ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে এককভাবে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করা হবে। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা এটুকু বলতে চাই যে সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে এনসিপি তার অঙ্গ সংগঠন কিংবা এনসিপিতে আসতে চান এমন যারাই এনসিপির হয়ে আগামী নির্বাচনে লড়াই করতে চান, আপনারা এনসিপির সাথে সংগঠিত হন, কমিটিতে আসুন এবং আমাদেরকে জানান। আমরা প্রত্যেকটা উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে খুব দ্রুত প্রার্থী ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা চট্টগ্রাম ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। বর্ষা শেষ করে আমরা ধীরে ধীরে শরৎ, হেমন্ত, শীতের দিকে আগাচ্ছি। এই আগানোর সাথে সাথে আমাদের যারা সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন, এখানে যারা এমপি আছেন, ক্ষমতাসীন দল আছেন কিংবা মেয়র আছেন, তাদের ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করবে এবং তারা ভুলে যাবে এই বর্ষায় কিভাবে চট্টগ্রাম ডুবে গিয়েছিল। আবার যখন আগামীতে বর্ষা আসবে, তখন তারা ওই জামা কাপড় পরে একদিনের জন্য শুটিং করার জন্য তারা ওই হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানিতে নামবে। কেউ কেউ বিভিন্ন ধরনের নৌকা মাচা নিয়েও আসবে। এই নাটক 2027 সালে আমরা আর ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে দেখতে চাই না। এই নাটক আমরা এই চট্টগ্রামের মেয়র, প্রশাসক কিংবা এমপিদের থেকে আর দেখতে চাই না। আপনাদের হাতে 1 বছরের মতো সময় রয়েছে। আমরা বিএনপি সরকারকে আহ্বান জানাবো, যেই নগরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলেন, বাংলাদেশের লাইফলাইন বলেন, বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলেন, যেখান থেকে বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়, সেই নগরকে যদি আপনারা শুধুমাত্র লোক দেখানোর স্বার্থে সেই নগরের সেবক হয়ে ওঠেন, তাহলে ওই সেবকের চট্টগ্রামবাসীর আর দরকার নাই। আমরা আহ্বান করব যে এই চট্টগ্রাম শহরের পানি নিষ্কাশন থেকে শুরু করে, আমরা আজকে এবং গতকালকে রাস্তাগুলো ঘুরে দেখলাম, রাস্তাগুলোর যে অবস্থা এবং আবাসিক এলাকাগুলোর যখন ভিতর দিয়ে আমরা এসেছি, তখন আমাদের কাছে মনে হয়েছে যে অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে হাসপাতালে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকলে আরো ভালো থাকবে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই চট্টগ্রামকে যেন বাংলাদেশের এবং পৃথিবীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ নগরী হিসেবে সামনে নিয়ে আসার জন্য যে সেবাগুলো নিশ্চিত করা দরকার, স্বাস্থ্য, চট্টগ্রামের একটা মানুষকে স্বাস্থ্য সেবার জন্য কেন ঢাকায় যাইতে হবে? তাহলে এই বাণিজ্যিক রাজধানী দিয়ে আমরা কি করব? এই অর্থনৈতিক রাজধানী দিয়ে আমরা কি করব? বরং আমরা মনে করি
যে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে নগরের মানুষদের অতি প্রয়োজনীয় যে বিষয়গুলো, রাস্তাঘাট, পয় নিষ্কাশন এবং পানি ব্যবস্থাপনা, এগুলো যেন আগামী বর্ষার আগে, আগামী 1 বছরের মধ্যে এই কেন্দ্রিক আলাদা একটা মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়, এটা আমরা এনসিপির পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এবং বাংলাদেশের জাতীয় আরেকটা ইস্যু নিয়ে কথা বলে শেষ করব, সেটা হচ্ছে পে স্কেল। বর্তমানে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের একদম গ্রেড 1 থেকে গ্রেড 20 পর্যন্ত যে স্কেলে বেতন দেয়া হয়, এই বেতন দিয়ে কারো 15 তারিখ পর্যন্ত সংসার চলে না। 15 তারিখ পর থেকে ধার করা শুরু হয়, 30 তারিখ পর্যন্ত চলে। 1 তারিখে যখন বেতন পায়, ওই বেতনের অর্ধেক টাকা দিয়ে আগে ধার শোধ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে আহ্বান করব, পে স্কেল আপনারা বাস্তবায়ন করছেন এই বলতে বলতে 6 মাস ধরে টালবাহানা করছেন। বর্তমানে আপনাদের সময়ে এই জ্বালানি তেলের মূল্য 20-25% বৃদ্ধি পেয়ে যেভাবে মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এটা থেকে মানুষকে আপনারা মুক্তি দেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে পে স্কেল খসড়া করা হয়েছে, আগামী মাস থেকে যেন সেই পে স্কেলের বাস্তবায়ন করা হয়। অন্যথায় যে মানুষটা 10,000 15,000 টাকার চাকুরি করে, ওই মানুষটা যদি পরবর্তীতে দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে যায়, বিভিন্ন জায়গায় হাত পাততে হয়, ওইখানে যদি অব্যবস্থাপনা তৈরি হয়, তখন আমার এই রাষ্ট্র কাঠামো, এই সরকার, এই ক্ষমতাসীন দল এই দায় কখনো এড়াইতে পারে না। সো আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাই যেন অতি দ্রুত সময়ের মধ্য দিয়ে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করা হয়। এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য সর্বশেষ কথা, বর্তমান বাংলাদেশের বিশাল সংখ্যক একটা মানুষ দেশের বাইরে থাকেন, প্রতি বছর প্রতি মাসে রেমিটেন্স পাঠান, যেটার ভিত্তিতে আমার দেশের অর্থনৈতিক কাঠামো দাঁড়িয়ে আছে। এই চট্টগ্রাম অঞ্চলের অসংখ্য মানুষ এটার সাথে সম্পৃক্ত। আমাদের এই প্রবাসীদের ঘর থেকে বের হয়ে তারা যখন বিদেশের অভিমুখে যাত্রা করে, এই পুরো প্রক্রিয়াটিতে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় আমার প্রবাসী ভাই বোন তাদের পরিবারদেরকে অসংখ্যভাবে হেনস্থা করা হয়। আপনার দেশের অর্থনৈতিক ভিত্তি যে কাঠামোর উপরে দাঁড়িয়ে, তাদেরকে যদি ন্যূনতম সম্মান দেয়া তো দূরের কথা, কোনো ঝামেলা ছাড়া তাদের কাজগুলো করার সুযোগটাই রাষ্ট্র তৈরি না করতে পারে, সরকার তৈরি না করতে পারে, এর চেয়ে লজ্জার আমাদের জন্য কিছু হইতে পারে না। আমরা দেখলাম মালয়েশিয়ায় নাকি কয়েক লক্ষ জনশক্তি নিবে, সেখানে আবার আওয়ামী লীগের সময় যারা ওই সিন্ডিকেটে ছিল তাদের একটা অংশ এবং বর্তমান বিএনপি সরকারের একটা অংশ মিলে, দুঃখজনক হলেও সত্য, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এখানে তার সরাসরি সম্পৃক্ততা আমরা শুনতে পাচ্ছি। 25 জনের আরেকটা সিন্ডিকেট করা হয়েছে, যেখানে 1 লক্ষ টাকার মধ্যে আমার একজন ভাই প্রবাসে যেতে পারতো কাজের জন্য, সেখানে আবার 7-8 লক্ষ টাকা খরচ করে হয়রানির মধ্য দিয়ে তাদেরকে আবার ওই প্রসেসে নেওয়া হচ্ছে। এবং মালয়েশিয়ার এই চুক্তিতে আমরা শুনতে পাচ্ছি প্রধানমন্ত্রী এবং তার খুব কাছের কিছু মানুষজন এটার সাথে সম্পৃক্ত। আমরা আহ্বান করব বিএনপি যেন আবার ওই পুরনো পথের রাজনীতিতে না হাঁটে। এই রাজনীতিতে হেঁটেছিল বলেই আমাদের সবাইকে এটার জন্য ভুক্তভোগী হতে হয়েছে, কারণ পুরাতন এই রাজনীতিতে আগের রাজনৈতিক দলগুলো হেঁটেছিল। আমরা আশা করব বিএনপি যেহেতু 16-17 বছরের সাফারার, তারা আগামীতে ওই একই পথে হাঁটবে না, সেই আশা রেখে আমার কথা এখানেই শেষ করছি। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে? 13টা সিটি কর্পোরেশন এখন বাংলাদেশে, আমরা 5টা সিটি কর্পোরেশন প্রার্থী দিয়েছি। আমরা দ্বিতীয় ধাপে আশা করছি সেপ্টেম্বর মাসেই বাকি 8টা সিটি কর্পোরেশনের প্রার্থী আমরা ঘোষণা করতে পারবো। আর চট্টগ্রাম মহানগর কমিটির বিষয়ে যেটা বলেছেন, কিছু আমাদের টাইপিং মিস্টেক ছিল, এটা আমাদের অফিস এরর। আমাদের যেহেতু বিশাল বড় একটা কমিটি করেছি আমরা, প্রায় 350 জনের, তো এখান থেকে যখন কমিটি পাঠানো হয়েছে তখন তো নাম ধরেই পাঠানো হয়েছে। তো সেখানে যেটা হয়েছে, আসলে সবগুলো টাইপ করতে গিয়ে হয়তো আমাদের অফিসে যিনি ছিলেন ওনার জায়গা থেকে সেম নাম দুটো জায়গায় আমরা এইভাবে দেখেছি। আর কমিটি পুনর্গঠনের বিষয়ে এটা আমাদের প্রথম আহ্বায়ক কমিটি, সেই জায়গা থেকে আমরা একটা পলিসির মধ্য দিয়ে যাচ্ছি। মানে আমরা
একই সাথে আপনি দেখবেন যে তরুণদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হলেও আমরা সিনিয়রদেরকে কিভাবে সম্মানের সাথে বিভিন্ন জায়গায় অ্যাকোমোডেট করা যায়, দায়িত্ব দেওয়া যায়, আমরা সেই চেষ্টাটা করছি। আবার একই সাথে ছাত্র, যুব, শ্রমিক, নারী তাদেরকে আলাদা করতে পারা, আলাদা ফ্রেমওয়ার্কে নিয়ে আসা আমাদের জন্য একটু কঠিন। কারণটা হচ্ছে তরুণদের নেতৃত্বেই তো এই অভ্যুত্থানটা, তাদের নেতৃত্বে এই রাজনৈতিক দল। তো আমরা সেই পলিসিগুলোও করছি। তো একই সাথে আমাদের প্যারালালি অনেকগুলো কাজ করতে হচ্ছে। আমাদের পলিটিক্সের জায়গাটা ঠিক রাখা, সংসদে ভূমিকা রাখা, রাজপথে ভূমিকা রাখা, সংগঠন তৈরি করা, একই সাথে আবার আমাদের এই পলিসিগুলো তৈরি করে ইমপ্লিমেন্ট করা। তো আমরা আশা করছি যে সময়ের সাথে সাথে আমাদের এই সীমাবদ্ধতা যেগুলো আমাদের চোখে পড়ছে এগুলো সংশোধনের মধ্য দিয়ে আমরা খুব দ্রুত জনগণের কাঙ্ক্ষিত রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবো ইনশাআল্লাহ।